আপনা মাসে হরিণা বৈরী। হঠাৎ হরিণের মাংসই হলো হরিণের শত্রু। চর্যাপদের এই কথাটাই মনে হলো বিশ্ব রাজনীতিতে খুব কাছাকাছির মধ্যে ঘটে যাওয়া দুটো ঘটনাতে। ইরানের বুকে লাগাতার আমেরিকার আক্রমণ, আমেরিকার ইন্ধনে সম্প্রতি হওয়া ঘনবিক্ষোভ, আর ভেনেজুয়েলার বুকে আমেরিকার বলতে গেলে একদম তোলাবাজি। পেছনের কারণগুলো দেখলে দেখা যাবে যে দুটো একই সূত্রে বাঁধা, সেটা হলো বিশ্বের তেলের বাজারে সম্পূর্ণ একাধিপত্য চায় আমেরিকা। ইরানে কট্টর ইসলামিস্ট একনায়কতন্ত্র আর ভেনেজুয়েলাতে একটা সোশ্যালিস্ট কমিউনিস্ট সরকার। বলতে গেলে প্রায় একনায়কতন্ত্রই। গত প্রায় এক সপ্তাহ ধরে দেখলাম ভারতের বিভিন্ন চ্যানেলে এই ব্যাপারে যে প্রতিক্রিয়া আসছে, সবই সেই আইডিওলজি বা আদর্শগত জায়গার থেকে। অর্থাৎ একদিকে বামপন্থীরা রাস্তাতে নেমেছে ভেনেজুয়েলাতে আমেরিকার আক্রমণের বিরুদ্ধে, অথচ দেখুন এই যে বাংলাদেশের বুকে কি হচ্ছে সেই নিয়ে তাদের কোনো হেলদোলই নেই। ওখানে আমেরিকার একটা দালাল বসে আছে যার নাম হলো মোহাম্মদ ইউনুস। প্রতিনিয়ত একজন করে হিন্দুকে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, সেখানে হিন্দুরা পরিত্রাহী আর্তনাদ করছে, তখন আমাদের দেশের বামপন্থীরা আমেরিকার বিরুদ্ধে কিচ্ছু বলে না। কারণ এই ক্ষেত্রে আমেরিকার দালালটি অর্থাৎ মোহাম্মদ ইউনুস একজন মুসলমান এবং ঘোষিত ভারত বিদ্বেষী। আর কেউ যদি ভারত বিদ্বেষী হয়, সে আমেরিকার দালাল হলেও বামপন্থীরা তাদের বিরুদ্ধে কোনো কথা বলবে না, এটাই দস্তুর। পাকিস্তান আমেরিকার দালাল, কিন্তু যেহেতু ভারত বিদ্বেষী তাই পাকিস্তানের সমর্থনে বামপন্থীরা ভারতের বুকে মিছিল করে। অর্থাৎ বামপন্থীদের ভারত বিদ্বেষটা ওদের কমিউনিজমের প্রতি ভালোবাসার থেকেও বেশি। যাই হোক, বামপন্থীদের কথা ছেড়েই দিলাম, কিন্তু অপরদিকে আরেকটা গ্রুপ খুব খুশি দুটো ঘটনাতে। একদল ভাবছে ইরানের মোল্লাতন্ত্রের অবসান ঘটবে, দারুণ ব্যাপার সেটা। আবার কেউ ভাবছে যে ভেনেজুয়েলা থেকে আবার ভারত তেল আমদানি করতে পারবে ওএনজিসির মতো কোম্পানির মাধ্যমে। তাই মনে হলো যে ভারত সুপার পাওয়ার হওয়ার স্বপ্ন দেখলেও এখনও খুব সরলীকরণ করে ফেলে এই বিশ্ব রাজনীতির ব্যাপার স্যাপারগুলো বুঝতে। আমার বিশ্লেষণগুলো আপনাদের সামনে মেলে ধরছি, সাথে বিশ্লেষণ করব যে কমিউনিস্ট দেশগুলোর বা মুসলিম দেশগুলো কেন এরকম বিভিন্ন রাজনৈতিক বিপর্যয়ের সম্মুখীন হয় সবসময়। কখনো দেশের সরকার নির্বিচারে গুলি চালায় দেশের জনগণের ওপর, কখনো বাইরের থেকে কেউ এসে বোম মেরে দিয়ে চলে যায়। মানছি যে ইরান বা ভেনেজুয়েলার ওপর আমেরিকার স্যাংশন রয়েছে, কিন্তু ভারতের উপরেও এর থেকে ভয়ঙ্কর স্যাংশন চাপানো হয়েছিল 1998-এ পোখরানের পর। তখন ছিল ভারতের বুকে অটল বিহারী বাজপেয়ীর সরকার, আর ওদিকে আমেরিকাতে বিল ক্লিন্টনের সরকার। ভারত তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিল সেই স্যাংশনকে। শুধু তাই নয়, সেই বিল ক্লিন্টনকে ভারতে আসতে হয়েছিল তার 2 বছরের মধ্যে, অর্থাৎ 2001 সালে। তাহলে কি তফাৎ ভারতের মতো একটা দেশের বা দেশের নেতাবর্গের সাথে ওই ইসলামিক বা কমিউনিস্ট দেশগুলো আর তাদের নেতাদের? কি তফাৎ? আমেরিকা কেন ইচ্ছে করলেই ওই সব দেশগুলোতে, বা খুব সম্প্রতি এই বাংলাদেশেও দেখলাম চাইলে যা খুশি করতে পারে আমেরিকা, কিন্তু এত চেষ্টা করেও ভারতের গায়ে একটা আঁচড়ও কাটতে পারছে না, শুধু ধমক চমকি সার। এই ঘটনাগুলোই কি আরও প্রমাণ করে না যে ভারতীয়ত্ব কেন আমাদের আঁকড়ে ধরতে হবে আরও বেশি করে? আজকে কমিউনিজম তাদের দেশের নাগরিক কেন, নেতাদের পর্যন্ত সুরক্ষা দিতে পারছে না। ইসলাম তাদের ধর্মানুসারীদের মানবিক অধিকারকে রক্ষা করতে পারছে না। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে গেল, আর চীন নর্থ কোরিয়া চুপচাপ দেখলো। ইরানের ওপর আফগানিস্তানের ওপর হামলা হচ্ছে, আর পাকিস্তান সৌদি আরব আমেরিকার পা চাটছে। পাকিস্তান হলো পৃথিবীর প্রথম ইসলামিক রিপাবলিক। ভারতের বুকে কয়েক লক্ষ হিন্দুদের মৃতদেহের উপর তৈরি, আর সৌদি আরব যেখানে ইসলামের জন্ম, তারা আমেরিকার খিদমত করছে, আর ভারত আমেরিকার চোখে চোখ রেখে কথা বলছে। অথচ এই স্যাংশন বলুন, গৃহযুদ্ধ লাগানোর প্রচেষ্টা বলুন, তক্তা পালটের চেষ্টা বলুন, সব রকম সাম ধাম দণ্ডভেদ আমেরিকা ভারতের উপর কয়েক দশক ধরে প্রয়োগ করেও কেন ব্যর্থ? ভারত বিরোধী কাজের জন্য পাকিস্তানকে সন্ত্রাসের আতুরঘর বানিয়েছে আমেরিকা, যা ইসলাম বা কমিউনিজম করতে পারছে না। আমাদের ভারতীয়ত্ব আমাদের সেই সুরক্ষা দিচ্ছে, অথচ দেখুন আমাদের দেশের বাম ইসলামিকদের এই বাস্তবগুলো এখনও মেনে নিতে অসুবিধে। অনুরোধ করব লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে, যাতে এই ধরনের ভিডিও আরও আপনাদের কাছে এসে পৌঁছতে পারে।
ফোকটের মাল পোকাতে খায়। ইরান বা ভেনেজুয়েলার অর্থনীতি দাঁড়িয়ে আছে মাটির নিচে থাকা তেলের উপর। এই অর্থনীতিতে নিজেদের কোনো পরিশ্রম নেই, ওটা বলতে পারেন যে একটা সমাপতন। ইরান তো বলবে আল্লাহর দান, ভেনেজুয়েলা তো কমিউনিস্ট দেশ, ওসব কিছু মানে না, তাই ওদের ক্ষেত্রে বলতে হবে যে ভাগ্যের জোর। এখন সেই তেল বেচা কেনার ওপর কেউ যদি নিষেধাজ্ঞা জারি করে তাহলে আর ওদের কোনো উপায় নেই, অন্য কিছুভাবে দেশের অর্থনীতিকে মজবুত করবে সে জ্ঞান বুদ্ধিও নেই। আমাদের দেশের অর্থনীতি কিন্তু সেই ফোকটে পাওয়া জিনিসের উপর দাঁড়িয়ে নয়। আজকে 4 ট্রিলিয়ন ছাড়িয়ে ভারত যে চতুর্থ অর্থনীতি হয়েছে তার পেছনে আছে ভারতবাসীর পরিশ্রম। সৌদি আরবের ক্ষেত্রেও ব্যাপারটা প্রায় একই, ইরান বা ভেনেজুয়েলার মতো। ওই 1950-এর দিকে যখন প্রথম তেল আবিষ্কার হয় তখন বিশাল আরব অঞ্চলের লোকজনের জীবিকা ছিল উট চড়ানো। মক্কা মদিনাতে হজ করতে আসা লোকদের ওপর যে কর চাপানো হতো তার উপরেই সৌদি আরবের অর্থনীতিও চলতো। এবারে 1950-এর পর থেকে তেলের গুরুত্ব যখন বেড়ে গেল তখন সৌদি কি করলো? আমেরিকার কাছে একদম দাসখত দিয়ে বসলো। কেন এসব বলছি? কারণ এই তেল সংক্রান্ত রাজনীতি যদি বোঝা না যায় তাহলে এই দুটো ঘটনাকে বোঝা কিন্তু যাবে না। মুসলিম দুনিয়াতে হাজার বছর ধরে চলে আসা অন্তর্দ্বন্দ্ব আর যার মূলে শিয়া আর সুন্নির যুদ্ধ, সেটাও এর সাথে লিঙ্কড। তাই একটু পেছনে হাঁটার দরকার আছে। ক্যালিফোর্নিয়ার আরামকো কোম্পানির হাতে তেল নিষ্কাশনের পুরো দায়িত্ব দিয়ে দিল সৌদি, কারণ তাদের দেশে সেই বিজ্ঞানের উন্নতি ঘটেনি যার সাহায্যে সৌদি নিজেই নিজেদের ভূগর্ভস্থ তেল নিষ্কাশন করতে পারবে। এর বদলে আমেরিকা কি দাবি করে বসলো? দাবি করে বসলো সৌদি আরবের সার্বভৌমত্ব, আর আত্মসম্মান ত্যাগ করে সৌদি আরব সেটা খুশি খুশি আমেরিকার হাতে দিয়ে দিল। 1974-এ সৌদি আরব সহ আরও কিছু তেলের দেশ যেমন কুয়েত, কাতার ইত্যাদি আমেরিকার সাথে একটা চুক্তি করলো যে এই আরব দেশের থেকে যে তেল বেচা কেনা হবে সেগুলো সব ডলারে হবে। এর মানে হলো আমাদের মতো দেশ যারা, তাদেরকে আরব দেশ থেকে তেল কিনতে হলে প্রথমে ডলার কিনতে হবে আমেরিকার থেকে। অর্থাৎ আমেরিকা শুধু বসে বসে ডলার ছাপাবে তাদের ট্যাক্স সালে আর চড়া দামে বিক্রি করবে বিশ্বকে। আবার সৌদি আরব কি করবে? তেল বেচে যে ডলার তারা পাচ্ছে সেগুলোকে তারা আবার আমেরিকার বন্ড বা সিকিউরিটি মার্কেটে বিনিয়োগ করবে। এতে আমেরিকার দুদিক থেকেই লাভ, শুধু ডলার ছেপে যেতে হবে আর সেই ডলার আবার ঘুরে তাদের শেয়ার বাজারকেই চাঙ্গা করবে। এর বিনিময়ে সৌদি, ইউএই, কাতার এইসব আরব দুনিয়া কি পাচ্ছে? প্রতিরক্ষা, তেল নিষ্কাশনের টেকনোলজি ইত্যাদি। দেশের মধ্যে গণতন্ত্রের ডাক যদি কেউ দেয় তাহলে তাদের একদম নির্মমভাবে কণ্ঠরোধ করা হবে আমেরিকার সাহায্যে। আর আরব দুনিয়ার শেখরা একদম পায়ের ওপর পা তুলে কোনো রকম কাজ না করে রাজকীয় জীবন যাপন করবে। বলতে গেলে যেখানে ইসলামের শুরু সেই জায়গা আজ আমেরিকার একটা উপনিবেশে পরিণত হয়েছে, কারণ এছাড়া তাদের কোনো উপায় নেই। ইসলাম যবে থেকে এসছে তবে থেকে আরব মুলুকে বিজ্ঞান চর্চা বন্ধ, কোরআন হাদিস ইত্যাদি ইসলামিক শিক্ষা ছাড়া আর কোনো বিষয়ে শিক্ষা দেওয়া হতো না। এক সহস্রাব্দ ধরে তারা প্রকৃত শিক্ষার থেকে মুখ ঘুরিয়ে রেখেছে। তার ফলে নিজেদের ভূ সম্পদের ওপর নিজেদের কোনো কর্তৃত্বই নেই, নিজেদের প্রতিরক্ষা নিজেদেরও দেওয়ার ক্ষমতা নেই, সব ব্যাপারে আমেরিকার উপরেই ভরসা। কিন্তু এই যে সহজ হিসেবটা সেটা ঘেটে গেল যখন 1979-এ ইরানে গণবিক্ষোভ ঘটে আর ইরানের জনতা আমেরিকার দাসত্ব করতে অস্বীকার করে। এর আগে 2 লাইনের ইতিহাসটা একটুখানি বলে নিই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি যখন রাশিয়া আক্রমণ করে বসে তখন ইরানের উপর দিয়ে ট্রান্স ইরানিয়ান যে রেলওয়ে সেটা ব্যবহার করে রাশিয়াতে সৈন্যবাহিনী পাঠাতে চাইছিল ব্রিটেন। সেই রেলওয়ে তখন রক্ষণাবেক্ষণ করত জার্মান ইঞ্জিনিয়াররা। এদেরকে তাড়ানোর জন্য রাশিয়া আর ব্রিটেন ইরানের রাজা রেজা শাহর উপর চাপ সৃষ্টি করছিল, কিন্তু রেজা শাহ কোনোভাবেই রাজি হলো না। তখন ব্রিটিশ আর সোভিয়েত বাহিনী একসাথে মিলে তাকে বরখাস্ত করে আর তার জ্যেষ্ঠ পুত্র রেজা পল্লবীকে সিংহাসনে বসায়। কিন্তু তখন দেশের প্রাইম মিনিস্টার ছিলেন মোহাম্মদ মোসাদ্দেক। তিনি ইরানের যেসব তেলের খনিগুলো ব্রিটেনের দখলে ছিল সেগুলোকে রাষ্ট্রায়ত্ত করে ফেলেন। এতে কি হলো? পশ্চিম দুনিয়া প্রচণ্ড ক্ষেপে গেল। 1953-তে মোসাদ্দেকের বিরুদ্ধে একটা মিলিটারি অভ্যুত্থান হলো যার পেছনে ছিল আমেরিকা আর ব্রিটেন। আর শাহ পল্লবীর হাতে সমস্ত ক্ষমতা দিয়ে দেওয়া হলো। এই শাহ পল্লবীর সময় ইরানের অর্থনৈতিক উন্নতি হয় শুধু নয়, ইরানে শুরু হয় নবজাগরণ। ইসলাম আসার আগে যে সভ্যতা সংস্কৃতি ছিল তাকে জাগিয়ে তোলার প্রয়াস হয়, কারণ তখন থেকে ইরানের লোকজন বুঝতে পারে যে ইসলামই তাদের একটা পশ্চাৎপদ
পর জাতি করে তুলছে, ইসলামের আগের যে সভ্যতা সংস্কৃতি সেটাকে যদি তারা জাগরণ ঘটায় তাহলে তারা উন্নতি করতে পারবে। কিন্তু পল্লবী খুব শক্তিশালী হয়ে উঠতে পশ্চিম দুনিয়া প্রমাদ গুনল। 1973-এ শাহ পল্লবী বিশ্বজোড়া তেলের দাম এত বাড়িয়ে দিল যে পশ্চিম দুনিয়া একটা অয়েল শক খেলো। তারপর শুরু হলো শাহ পল্লবীর বিরুদ্ধে পশ্চিম দুনিয়ার একটা প্রোপাগান্ডা। মানে আমেরিকা শাহ পল্লবীকেই চাইছিল ক্ষমতাতে, কিন্তু সাথে একটু চাপেও রাখতে চাইছিল। এর মাঝেই দেশের মধ্যে যারা ইসলামিক মৌলবাদী ছিল তারা শাহ পল্লবীর বিরুদ্ধে সক্রিয় হয়ে উঠল। জালেহ স্কোয়ার বলে একটা জনসভাতে শাহ পল্লবীর সেনা নির্বিচারে গুলি চালালো আর তাতে জনরস ছড়িয়ে পড়ল। এরপরেই শাহ পল্লবীর পতন ঘটে আর খোমেনির নেতৃত্বে কট্টর ইসলামিক শাসন স্থাপিত হয় 1979-এ। এই হলো ইতিহাস। এবার 1979-এর থেকে আমেরিকা টানা স্যাংশন জারি রাখে ইরানের ওপর। এখানেই বলছি যে ইরানের যা কিছু ওই তেল বিক্রি করেই, এর বাইরে কিছু নেই, কিছু করার ক্ষমতাও নেই। যদি থাকতো তাহলে এই স্যাংশনগুলোকে খুব সহজে মোকাবিলা করতে পারত। যেমন ধরুন, ডোনাল্ড ট্রাম্প কিন্তু আজকে ভারতের আইটি সেক্টর কি সার্ভিস সেক্টরের উপর ট্যারিফ দিচ্ছে না। দিলে আমেরিকান কোম্পানিগুলোই ডুবে যাবে, কারণ এই আইটি সেক্টর ভারত নিজের পরিশ্রমে তৈরি করেছে, ভাগ্যের জোরে হয়নি। কিন্তু ইরান কি করবে? একটা ইসলামিক স্টেট, আধুনিক শিক্ষা নেই, মেয়েদের বস্তাবন্দি করে রাখে, আর অন্য কোনোভাবে পরিশ্রম করে অর্থনীতিকে চাঙ্গা করবে সেই উপায়ও জানা নেই। অথচ দেখুন, যখন ইসলামিক আগ্রাসন হয় ইরানের বুকে কয়েক শতক আগে, তখন যারা কোনো রকমে বেঁচে যায় তারা ভারতে চলে আসে। এরাই আমাদের দেশে আজকে পার্সি সম্প্রদায়। তারা আজ বিজ্ঞান থেকে শিল্পকলা, ইন্ডাস্ট্রি থেকে টেকনোলজি, সব ক্ষেত্রে প্রথম সারিতে। হোমি জাহাঙ্গীর ভাবা থেকে শুরু করে জেআরডি টাটা সবাই পার্সি। ভারতে চলে আসার জন্য আজ তারা ভারতের উন্নতির অংশীদার হতে পেরেছে। আজ ভারতের বুকে দরিদ্রতম পার্সিও মাসে 1 লাখ টাকা ইনকাম করে। হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশে পার্সিরা উন্নতির চরম সীমাতে। সংখ্যালঘু বলে রতন টাটাদেরকে কোনোদিন কাঁদতে হয়নি, বা রাজনৈতিক দলগুলোর তোষণের অপেক্ষাও করে না ওরা। আর ওদিকে ইরানের লোকজনের রুটি কিনে খাবার ক্ষমতা নেই। $1 হয়ে গেছে 42,000 ইরানিয়ান রিয়াল। তাহলেই দেখুন, যারা ইসলামের জন্য ইরান থেকে বিতাড়িত হলো তারা আজ হিন্দুদের মাঝে সম্মানজনক জীবন পেল। শুধু তাই নয়, টাটা গ্রুপের মতো একটা পার্সিদের স্থাপিত ভারতীয় কোম্পানি তৈরি করলো যা পৃথিবী জুড়ে ব্যবসা করছে। টাটার অধীনে এয়ার ইন্ডিয়া 2023 এবং 2024-এ আমেরিকান কোম্পানি বোয়িংকে আর ইউরোপিয়ান কোম্পানি এয়ারবাসকে সাম্প্রতিক কালের সবচেয়ে বড় অর্ডারটা দিয়েছে। এছাড়াও আমাদের দেশ নারায়ণ মূর্তির মতো ইন্ডাস্ট্রিয়ালিস্টকে তৈরি করেছে, যাদের ব্যাংকিং সফটওয়্যার আমেরিকার বড় বড় বহুজাতিক ব্যাংকগুলোতে কাজ করছে। ওয়াল স্ট্রিট থেকে শুরু করে সিলিকন ভ্যালি, নাসা, সব জায়গায় ভারতীয়দের রাজ। ট্রাম্প কেন, দুনিয়ার কোনো তাকত নেই একটা লোমও স্পর্শ করতে পারবে ভারতের। বড়জোর কি করতে পারে? উমর খালিদের মতো বাম ইসলামিকদের নিয়ে শাহিনবাগ করতে পারবে, ফার্ম এজিটেশনের নাম করে রাস্তা দখল করতে পারবে, কি মুসলিম সন্ত্রাসীদের দিয়ে কয়েকটা দাঙ্গা হাঙ্গামা। এর বেশি কিছু করার ক্ষমতা আমেরিকা বা পাকিস্তানের নেই। আর ওদিকে ইরানের বুকে ইসলামের নাম করে কয়েক শতক আগে যারা দখলদারি করলো, ওখানের লোকজনকে মেরে তাড়ালো, বিপুল পরিমাণ তেলের পাহাড়ে বসে তাদের উত্তরাধিকারীদের আজ কি হাল? পেটে ভাতটাও নেই। কিন্তু এই অবস্থা কি আজ হঠাৎ করে হলো? হঠাৎ করে এই জনরোষ কেন? মোল্লাদের ভাগানোর কথা হঠাৎ করে এত সাধারণ মানুষ বলছে কেন? হ্যাঁ, টুকরো টাকরা এদিক ওদিক আগে শোনা যেত, কিন্তু এত লোক বিক্ষোভ জানাচ্ছে, কারণটা আর কিছু নয়, আমেরিকার কলকাঠি। এই পশ্চিম দুনিয়ার পুরো কর্তৃত্ব এখন ইসরায়েলের হাতে, আর এর পেছনে হলো আমেরিকা। হিজবুল্লাহ, হুতি, যত জঙ্গি সংগঠন আছে ইরানের তৈরি করা, তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। এবার আরব দুনিয়া থেকে শুরু করে একদম পাকিস্তান পর্যন্ত এই পুরো জায়গাটার নেতা হবে ইসরায়েল। আর তাতে সবচেয়ে বড় বাধা হলো ইরান। ইরানকে শেষ করতে সৌদিও চায়, কারণ ইরান হলো শিয়া আর সৌদি হলো সুন্নি। আর এখানেই বলবো যে এই সব দেশগুলোতে 2 পয়সা ফেললেই কিছু লোক যে কোনো কিছুর দাবিতে দাঙ্গা হাঙ্গামা শুরু করবে, জনজীবন অচল করে দেবে, ওখানের সেনাবাহিনীকে দেশের সরকারের বিরুদ্ধে লেলিয়ে দেবে।
মোদ্দা কথা, আমেরিকা তক্তা পালটের চেষ্টা অনেক জায়গাতেই করে, সফল হয় এইসব মুসলিম দেশগুলোতে বা কমিউনিস্ট দেশগুলোতে। আর একদম সেই একই গল্প হলো ভেনেজুয়েলাতে। এর আগে নানা রকমের সরকার এসছে গেছে, ওখানের বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের ওপর বহুদিন ধরে আমেরিকা বা ইউরোপিয়ান ইউনিয়ন স্যাংশন জারি করে রেখেছে। অর্থনীতি পুরোপুরি ভেঙে গেছে। ট্রাম্পের এখন চাই পুরো তেলের দুনিয়ার উপর কর্তৃত্ব, একদম কিডন্যাপ করে তুলে নিয়ে গেছে দেশের প্রেসিডেন্টকে। পরে যাই হোক না কেন, ভেনেজুয়েলাকে যে চালাবে ট্রাম্প, এ ব্যাপারে কোনো রকম সন্দেহই নেই। আর এই ব্যাপারে বাকি কমিউনিস্ট দুনিয়াগুলো একদম চুপ। আর এখানেই বলবো যে ভারতকে বুঝতে হবে যে এই বিশ্বজোড়া ইসলামিক ভ্রাতৃত্ব বা মার্ক্সবাদী কমরেডারি, এইগুলো হলো কাঁঠালের আমসত্ত্ব, মানুষকে ধোঁকা বানাবার ছল, দেশের বিরুদ্ধে দেশবাসীকে উস্কে দেওয়ার ষড়যন্ত্র। তাই দেশের ভেতরে বাম ইসলামিকদের চক্করে পড়লে চলবে না। দেশের কিছু হলে কেউ পাশে থাকে না, আবার দেশের বাইরে অন্ধের মতো কোনো দিককে সমর্থন করলেও চলবে না। ইরান যদি আজ আমেরিকার বশ্যতা স্বীকার করে নেয়, তাহলে কাল পাকিস্তানের সাথে মিলে ওখানে ভারত বিরোধী কাজ শুরু হবে। ঠিক যেমন 90-এর দশকে আফগানিস্তানের টেরর ক্যাম্পে কাশ্মীরি মুজাহিদিনরা প্রশিক্ষণ লাভ করত, সেই ক্যাম্পগুলো কারা বানিয়েছিল? এই আমেরিকা। আজ আফগানিস্তান বুঝছে যে আমেরিকা কি জিনিস, পাকিস্তান কি জিনিস। তারা আজ ভারতের পাশে, ইরানও ভারতের পাশে। ইরানের চাবাহার বন্দর নির্মাণের কাজ করছে ভারত, যেখান থেকে সমুদ্রপথে আফগানিস্তান পর্যন্ত জিনিসপত্রের সরবরাহ চলে যাবে, এটাই পরিকল্পনা করা আছে। এইটা দরকার পাকিস্তানকে সমঝে রাখার জন্য। আজ যদি ইরানে খোমেনি সরকার পড়ে যায় আর আমেরিকার পুতুল সরকার ইরানে বসে, তাহলে ভারতের সেই পরিকল্পনা পুরো ভেস্তে যাবে। আফগানিস্তান আরও কোণঠাসা হয়ে পড়বে, একদিন হয়তো আবার ফিরে যাবে আমেরিকা আর পাকিস্তানের কবলে। শুরু হবে ভারতের জন্য এক দুঃস্বপ্নের দিন। বুঝতে পারছেন এখন যে ভারতের আজ খোমেনিকে কেন দরকার? ইরান বা আফগানিস্তানে মোল্লাতন্ত্র যেন থাকে, সেটা ভারতকেই দেখতে হবে, আর ভারত থেকে মোল্লাতন্ত্রকে নিকেশ করতে হবে। ইসলাম হলো এমন একটা অস্ত্র যেটা নিজেকে যেন না কাটে সেটা দেখতে হবে, কিন্তু দরকারে অন্যকে কাটতে ব্যবহার করতে শিখতে হবে। যেমন আমেরিকা করে, যেমন চীন করে। নিজেদের দেশে মসজিদ মাদ্রাসা চালাতে দেয় না চীন, কিন্তু পাকিস্তানকে লেলিয়ে দেয় ভারতের বিরুদ্ধে। আর ভারত কি করে? এখানে মাদ্রাসাতে ভর্তুকি দেয় আর অন্য দেশের সঙ্গে বসুধৈব কুটুম্বকম করে। ভেনেজুয়েলার ব্যাপারেও বলছি যে আমেরিকা দখল নিলেই যে ভারত নির্বিঘ্নে তেল কিনতে পারবে ভেনেজুয়েলা থেকে, এটা কে বলল? বাংলা, ইংলিশ সব খবরের কাগজে এই নিয়ে দেখলাম অনেক লেখালেখি। ওখানে ট্রাম্প বলবে না যে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করলে ভেনেজুয়েলার থেকে তেল কিনতে পারবে না ভারত। সেটা কে বলতে পারে? জিও পলিটিক্স হলো নোংরা তোলাবাজির জায়গা। দেশের মাটিতে আমরা নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করব আর ভারতের বাইরে ভালো মানুষ আদর্শ মেনে চলবো, এরকম করলে কিন্তু চলবে না। এটা ভারতকে বুঝতে হবে যে বিশ্ব রাজনীতিতে চাণক্যের নীতি ব্যবহার করতে হবে, আদর্শগত স্থান পরিত্যাগ করে। আজকের মতো প্রতিবেদন এখানেই শেষ। বিশ্ব রাজনীতিতে অনবরত ঘটে চলা বিভিন্ন ঘটনার বিশ্লেষণ নিয়ে ফিরে আসবো আবার পরবর্তী প্রতিবেদনে। নমস্কার, ভালো থাকবেন।